তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি তো পদত্যাগ করতে চিন্তা করেছিলেন, এখন তো পদত্যাগ করবেন না, তো নির্বাচন তো ওনার অধীনে হতে হবে। পদত্যাগ করতে হবে না ওনাকে, পদত্যাগ কিভাবে করাইতে হয় না বাংলাদেশের মানুষ জানে। আজকে শুধু দেখা গেল একজন মানুষ না, জামাতের আমিরের বাইরেও আরেকজন বাপের বেটা আছে যার বাপের নাম ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে দেখলাম আমার কথাটা খুব বুঝা, আমি দল থেকে এক্সপেল হয়ে যেতে পারি, কিন্তু আজকে আমি দেখলাম আমাদের নেতা, আমার নেতা তারেক রহমান সব বলছে ইলেকশন ডিসেম্বরে হতে হবে, তারপরে বলছে ইলেকশন হবে ডিসেম্বরে, প্রস্তুতি একেই বলে বাপ খাবেন। কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস তো জাপানে গিয়ে বলেছেন আগামী এই যে একজন দর্শক তিনি আমাকে স্বৈরাচার বলেছেন, ডক্টর ইউনূস জাপানে গিয়ে বিএনপি কে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল, আজ উনি বলেছেন জুন জুলাই এর আগে ইলেকশন দেবে না। তখন আবার জুন জুলাই গেছে, জুলাই গেছে, এরপরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে যাবে। ইউনূসের কাছ থেকে ইলেকশন চাই না, আমি চাই না। আমি যেমন আমরা গাছের কাছ থেকে ল্যাংরা আম বা আমি হিমসাগর বা ফজলি আম চাই না, আমরা গাছের তেঁতুল গাছের কাছ থেকে ইউনূস সাহেবের কাছ থেকে বাংলাদেশে কোন ইলেকশন আমি চাই না। উনি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি তো পদত্যাগ করতে চিন্তা করেছিলেন, এখন তো পদত্যাগ করবেন না, তো নির্বাচন তো ওনার অধীনে হতে হবে। পদত্যাগ করতে হবে না ওনাকে, পদত্যাগ কিভাবে করাইতে হয় না বাংলাদেশের মানুষ জানে। পদত্যাগ আমিও বলছি, ইউনূস সাহেব যদি ডিসেম্বরের মধ্যে ইলেকশন না দেয় তাহলে এই দেশে ইউনূস সাহেবের আমলে আর কোন ইলেকশন হবে না, বা ইউনূস সাহেবের অধীনে আর কোন ইলেকশন হবে না। এটাই কথা রয়ে গেল, কিন্তু দেখা যাবে এইটাই কথা রয়ে গেল। ইউনূস সাহেব 10টা ভোট পাওয়ার যাদের ক্ষমতা নাই, এনসিপি নামে একটা পার্টি বানায়া এক একটা ছেলেকে কোটি কোটি শত কোটি টাকার মালিক বানায়া 9 মাসের মধ্যে এই বাংলাদেশ থেকে লুণ্ঠনের একটা ভাগার সৃষ্টি করিয়া এই দেশটাকে এখন কিছু হইলে বিএনপি সামনে এনে দাঁড় করায় কারে? এনসিপি নাকি একটা পার্টি যার একটা কোন থানায় গেলে যার একটা লোক 10টা লোক নাই, কোন জায়গাতে যার 50টা লোকের মিছিল করার ক্ষমতা নাই, সে আজকে বাংলাদেশের নেতা হইব। আর কে নেতা হয়েছে? জামাত। আর মসজিদ থেকে প্রত্যেক সপ্তাহে মিছিল বের হয়। আমি মসজিদে মিছিল যারা বাইর করে তাদেরকে বলবো মসজিদ কিন্তু মুসলমানের সবার, ইমাম সাহেব কিন্তু মুসলমানের স্বভাব। কারণ আমি ইমাম সাহেবের পিছনে যখন দাঁড়াই নামাজ পড়তে, আমি কিন্তু বলি ইক্তদাইতু বিহাযাল ইমাম, কাজী ইমাম সাহেব কিন্তু দল নিরপেক্ষ থাকতে হবে। তারা কিন্তু কাউকে দল নিরপেক্ষ থাকতে দিচ্ছে না। এই দেশে কিন্তু এখন মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই, এই দেশে কিন্তু পল্টন ময়দানে মানিক মেয়ে বন্ধু মানুষের কোন জনসভা নাই, রাজপথে ছাত্রদের কোন মিছিল নেই, আধুনিক ছাত্রদের। এখন আছে রেসকোর্স বা সোহরাওয়ার্দী উদ্যানে মাসে মাসে আমরা দেখবো হুজুরদের মিছিল। ওই গাজা উপত্যকায় কি হইতেছে এটার জন্য স্লোগান দেওয়ার জন্য। আমার দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে, আমার দেশ যে ইউনূস সাহেব বলে দিতেছে যে এই দেশকে আমি বন্দর দিয়ে দিব যারা ভালোভাবে চালাইতে পারে তাদের কাছে। আমার চট্টগ্রাম বন্দর চালাইতে পারতেছে না, আমার দেশকে দেশের করিডোর দিয়ে দিচ্ছে, আমার সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিচ্ছে, আমরা নাকি ভালোভাবে চালাইতে পারি না। দেশটা তো হলো আমার মা, মুক্তিযুদ্ধ করে দেশটাকে আমরা স্বাধীন করছি। এই দেশ ইউনূস সাহেব স্বাধীন করে নাই। আমার বয়স ছিল 23 বছর, ইউনূস সাহেবের 32 বছর। উনি কিন্তু আমেরিকা থেকে মজা করছে, আর আমি কিন্তু বাংকারের থেকে যুদ্ধ করছি। আমি কিন্তু 2500 কিলোমিটার দূরে দেহরাদূনের ট্রেনিং দিছি। এটা ইউনূস সাহেবের চেয়ে আমার মা বেশি। আমার মা বেশি বলে ইউনূস সাহেব যদি আমাকে বলে তোর মারে তো তুই শাড়ি পরাইতে পারস না, সুন্দর শাড়ি, তোর মারে তো ভাত দিতে পারস না 3 বেলা, ঠিক আছে, আমরা তোর মারে জমিদারের কাছে বিয়া দিয়ে দিই। তোর মা জমিদার তোর মারে কানের দুল কিনে দিব, গলার হার কিনে দিব, বেনারসি শাড়ি পরাইবো। ইউনূস সাহেব আমার দেশটাকে জমিদারের কাছে বিয়ে দিতে চান, আমার দেশটাকে সাম্রাজ্যবাদের হাতে, আমার দেশটাকে ষড়যন্ত্রকারীদের, বিদেশি ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দিতে চান। আমার দেশটাকে, আমার সেন্ট মার্টিন দ্বীপকে আপনি দিয়াগো গার্সিয়া বানাতে চান। আমার ওই করিডোর দিয়ে আমার দেশটাকে আপনি গাজা উপত্যকা লেবানন বানায় চিরদিনের জন্য আপনি প্রতিদিন রাতে যাতে আমার শিশু ঘুমাইতে না পারে, আমার মাকে যাতে বিদেশি সৈন্যদের কাছে পাঠাইতে হয় সেই ব্যবস্থা করতেছেন। আপনি মনে করতেছেন আজীবন আপনি ক্ষমতা না। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছে এটা মুক্তিযোদ্ধাদের দেশ, এই দেশ বন্ধক দিতে দেওয়া যাবে না। ধন্যবাদ।
জনাব মুস্তাক কথাটা হোসেন, ক্লিয়ার বলে দিলাম, এটাই বন্ধ হবে না কিন্তু। এবং ইউনূস সাহেব ডিসেম্বরে, আমি আবারও বলছি, আমাদের নেতার কথায় বলছি, ইউনূস সাহেব ডিসেম্বরে না দিলে আইদার হি উইল রিমেন অর উই দি পিপল অফ দি কান্ট্রি উইল রিমেন। হয় দেশের জনগণ থাকবে, না হয় ইউনূস সাহেব থাকবে, কিন্তু ইলেকশন ডিসেম্বরে হতে হবে, কথাটা খুব ক্লিয়ার। জনাব মুস্তাক হোসেন, আপনার নামের নিচে পদবী সাবেক জিএস ডাকসু একটা প্রশ্ন করেছেন আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এখন জামায়াতের ভাইস চ্যান্সেলর রয়েছে, এই প্রশ্নটি আপনার কাছে করেছেন। এবং আজকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট একটি সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে কোটা জুলাই অভ্যুত্থানে, কোটা সুবিধা পাবে জুলাই অভ্যুত্থানে নিহত এবং আহতদের পরিবারের সদস্যরা। শুধুমাত্র পরিবারের সদস্যরাই নয়, স্ত্রী, ছেলে, মেয়ে, এবং স্ত্রী, ছেলে, মেয়ে না থাকলে আহতদের ভাই বোনেরা এই সুবিধা পাবেন। ডিনস কমিটির সবাই এই সিদ্ধান্ত হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত তো আমার মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকেই সর্বপ্রথম প্রতিবাদটা আশা করছি। কারণ তারা যখন এরকম কোটা দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায়, তারা প্রতিবাদ করেছে যে যারা আন্দোলনে শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন করা অবশ্যই দরকার, কিন্তু কোন রকম কোটা চলবে না। চাকুরিতে কোটা চেয়েছিল কিন্তু, বেসরকারি চাকরিতে কেউ বিশেষ বিবেচনা দিতে পারে, সেটা হচ্ছে বিশেষ বিবেচনা। কিন্তু ছাত্র ভর্তিতে এই কোটার যে সিদ্ধান্ত সিন্ডিকেট করেছে, আপনার মাধ্যমে যেটা জানলাম, আমার মনে হয় এটা টিকবে না। এটা এই আন্দোলন সত্য 1 বছরও শেষ হয়নি, সেখানে আরেকটা কোটা হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, বা এটা আমার হয় এটা একেবারেই মানে ধোপে টিকবে না। আচ্ছা, এবং অ্যাডভোকেট ফজলুর রহমানও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এবং বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও আজকের বক্তব্য থেকে একটা পরিষ্কার করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, অন্যথায় প্রফেসর ডক্টর ইউনূসের অধীনেই আর নির্বাচন হবে না। এটিকে আপনি কোন ধরনের হুঁশিয়ারি বলে মনে করছেন? দেশ আসলে কোন দিকে যাচ্ছে? আপনার বিশ্লেষণ কি? আমরাও নীতিগত চাই যে অতি দ্রুত তার সাথে নির্বাচনটা হওয়া দরকার। নির্বাচনের জন্য যে সমস্ত সংস্কার প্রয়োজন সেগুলো করে ফেলতে হবে। গতানুগতিক নির্বাচন দরকার নেই, কোনো পার্টি বলে না। এবং জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন। বিচারটা আদালত করবে, এবং বিচারটা অবশ্যই স্বচ্ছ এবং প্রশ্নবিদ্ধ যেন না হয়। যেই রায়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যে জনগণের কাছে সেই বিচার কোনো বিচার না, যদি জনগণ মনে করে এটা বিচার হয়নি। এটা একটা কোটেশন আছে, ফজলু ভাই তো উনি আরো ভালো জানেন। কাজে যে রায়টা হয়েছে সেই রায় নিয়ে কিন্তু গোটা দেশে বিক্ষোভ হচ্ছে। হয়তো এই মুহূর্তে বড় আকারে বিক্ষোভ দেখা যাচ্ছে না। যখন এই কাদের মোল্লাকে একটা লঘুদণ্ড দেওয়া হয়েছিল, ছোট আকারেই বিক্ষোভ শুরু হয়েছিল, এবং সেই বিক্ষোভটা সেই সরকার বাধা দেওয়ার চেষ্টা করে সেখান থেকে সরে এসছে। তারা বাধা দিলে কিন্তু অন্য জায়গায় যেহেতু তারা সে বাধ্য হয়েছে সমর্থন করতে পারে, তো সেই বিক্ষোভকে তারা পুঁজি করে এই স্বৈরতান্ত্রিক কাঠামোটা জোরদার করার চেষ্টা করে। সেটা যে কথা বলছি যে ন্যূনতম সংস্কার দরকার, বিএনপিও বলছে। এটা যদি নির্বাচনের একটা মানে একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়ে যায়, কালকে কিন্তু পরিস্থিতিটা অনেক ইজি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তখন কিন্তু আপনারা নির্বাচনের আগে যে সমস্ত সংস্কারগুলো না করলে স্বৈরতান্ত্রিক ক্ষমতা সম্পন্ন একটা সংসদ বা স্বৈরতান্ত্রিক ক্ষমতা সম্পন্ন একটা প্রধানমন্ত্রী হবে, সেটা কিন্তু অবসান করবার জন্য একটা ঐক্যমতে আমরা আসবো। এখন বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে দেখা যাচ্ছে যে নির্বাচনটাই একটা ঝুলে যাচ্ছে, নির্বাচনটাই একটা ঘোলা বাইরে চলে যাচ্ছে। তাই সেই বিষয়টা ফয়সালা করে সংস্কারের বিষয়টা আমাদের পুনরায় আলোচনা করা উচিত। তার আগে আমার মনে হয় এই পরিবেশটাই থাকছে না, নানা রকম ঘটনা ঘটছে, নানা রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এগুলো কিন্তু আমাদের অবসান হওয়া দরকার। ধন্যবাদ। আমি জনাব ফজলুর রহমানের কাছে জানতে চাই যে যে আন্দোলন হচ্ছে এগুলো বিএনপির সাজানো নাটক, সাকিব মোল্লা নামে একজন প্রশ্ন করেছে। এবং আমরা দেখতে পেলাম ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক হোসেনের যে মেয়র হিসেবে শপথ নেওয়ার আদালতের রায়ের পর ঢাকায় এবং বিএনপির যে সমাবেশগুলো আরো অ্যাক্টিভ হয়ে গেল, বিএনপি মাঠ দখল করলো। আপনি কি মনে করছেন যে বিএনপির এই সংস্কারে পরিষ্কার রোডম্যাপ নাই, এবং আদৌ বিএনপি এই সংস্কারগুলো ক্ষমতায় গেলে
বাস্তবায়ন করবে কিনা এ ব্যাপারে তো বিএনপি আসলে কোনো পরিষ্কার দিক নির্দেশনা আমরা দেখতে পাইনি। বিএনপি আজকের প্রেক্ষাপটে সবচেয়ে গণতান্ত্রিক একটি কর্মসূচি দিয়েছিল যেটা বাংলাদেশ মেরামতের, সেটা হলো 31 দফা কর্মসূচি। তার সঙ্গে আরো 20টা, সর্বমোট 20টা পার্টি একমত, সবারই রেজিস্ট্রেশন আছে। বিএনপির 31 দফা কর্মসূচি দয়া করে একটু দেখবেন, না দেখে কথা বললে মুশকিল। আর 1 নম্বর, মুস্তাক আমার ভাই, আমাদের মধ্যে ডিফারেন্স হতে পারে, আমি ওই যে এটা সমস্ত ব্যাপারটাই হলো সংবিধান সংক্রান্ত ব্যাপার। এই যে পরিবর্তনের ব্যাপারটা, যে যা দেখাইলেন আপনি, এটা সংবিধান পরিবর্তনের ব্যাপার। সংবিধান পরিবর্তনের যে সংস্কার কমিটি হয়েছে, দেখেন আপনি, প্রধানমন্ত্রী 2 বার, এটা সংবিধান পরিবর্তন করতে হবে কিনা বলেন? প্রধানমন্ত্রী দলীয় হতে পারবে না, প্রধানমন্ত্রী সংশোধনের সংখ্যানুপাতিক, এগুলো কি সংসদ? সবটাই তো সংশোধনের ব্যাপার হলো সংবিধান, নাকি? কথাটা ঠিক না বেঠিক, এই কথাটা বলেন। এইটা করতে হলে তো সংবিধান সংশোধন করতে হবে, কথাটা ঠিক না? রাজনৈতিক দলগুলো, আপনি যদি ওয়েস্টমিনিস্টার পলিটিক্স এর কথা বলেন, যেই রাজনৈতিক দলটি পরাজিত হয় সেই রাজনৈতিক দল তাৎক্ষণিকভাবে ওই রাজনৈতিক দলের নেতা রিজাইন করে নতুন নেতা নির্বাচন করে। তো রাজনৈতিক দলগুলোর যদি নির্বাচনে পরাজিত হয়, তিনি তার লিডারশিপে চেঞ্জ আনবেন। এটাই তো মানে ওয়েস্টমিনিস্টার স্টাইলের ডেমোক্রেসি। কিন্তু এটা হলো সংবিধানের কি প্রয়োজন? এটা আপনি 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা হইলে এখন যেটা আছে এটা তো লেখা নাই, আছে সংবিধানে লেখা আছে। সংবিধানে আপনার লিখতে হবে না? সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন নাই, তো সরকার তো আছে। কোনটা? এখন বর্তমানের যে অন্তর্বর্তী সরকার, এটার কি সংবিধানে কোনো প্রভিশন আছে? হ্যাঁ, নাই তো। এটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়া হয়েছে অ্যাপিলেটিভ। ওই এখন রেফারেন্স তো কেউ দেখাইতে পারছে না। ওই রেফারেন্সটা কার? ওটা ভিন্ন কথা, যেটা ঠিকভাবে হইছে না, কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথাটা তো আছে। 144 ধারা জারি করে যখন ভাষা আন্দোলনের জন্য মার্চ করা হয়েছিল, ওটাও তো সংবিধান সম্মত হয় নাই। তো সংবিধান মেনে তো বাংলাদেশের স্বাধীনতাই হয় নাই। পাকিস্তানের বিরুদ্ধে যদি ঘোষণা করতে, সংবিধান সম্মত ছাড়াই এইগুলা আপনি বাস্তবায়ন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংবিধানের বাইরেই তো হয়েছে, নতুন রাষ্ট্র গঠন তো সংবিধানের বাইরে হয়েছে। আপনি যদি পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের এই শাসন ব্যবস্থাকে বিট্রে করে আপনি যদি যুদ্ধ ঘোষণা না করতেন, তাহলে সংবিধান বিরোধী কি? কথাটা ঠিক আছে। আন্দোলন আপনি কথাটা যে প্রেক্ষাপটে বলতে, সেই প্রেক্ষাপটটা ঠিক আছে, আমি অস্বীকার করতেছি, কিন্তু মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? মুক্তিযুদ্ধ তো মেজরিটি পার্টির নেতার হাতে ক্ষমতা না দেওয়ার কারণে হয়েছিল। এখানে কি কেউ মেজরিটি পার্টির নেতা আছে নাকি? না, এখন বিপ্লব বা অভ্যুত্থানও তো একটি ম্যান্ডেট। কোনটা? 24-এর যে অভ্যুত্থান, এটাও তো এক ধরনের ম্যান্ডেট, আমি সেটাই বলছি। ওই না, এটা ম্যান্ডেট কতটুকু পর্যন্ত, কি পর্যন্ত ম্যান্ডেট? না, প্রধান উপদেষ্টা প্রেস অফিসার পরিবর্তন ছিঁড়ে ফেলাই দিবেন সংবিধান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন সকল কিছুর ম্যান্ডেট ওনাদের রয়েছে। আরে ও কি বললো না বললো, এই কথাটা তো আমি বলতে চাইতেছি, আপনি তো শুনতেছেনই না। বলেন। আপনি তো সঞ্চালক, আপনি তো কথা আগে একটু কম কইবেন আমাদের চেয়ে, দয়া করে। না বলেন। ও আমি যে কথাটার জন্য বলতেছি, কথাটা হলো এই সংস্কার কমিটি আমি মানি না। কারণ সংস্কার কমিটি নেতা হলো যে মুস্তাকদের ছাত্রলীগের এক সময় ছিল, ছাত্রলীগের নেতা ছিল, ডাকসুর সাহিত্য সম্পাদক ছিল, তার নাম হইল ডক্টর আলী রিয়াজ। মুস্তাক কথাটা ঠিক না বেঠিক? ঠিক আছে, ডক্টর আলী রিয়াজ এখানে ভালো, মানে আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের জুনিয়র। মুস্তাকদের বোধ হয় একটু সিনিয়র, একটু, খুব বেশি না, কিন্তু মান্নাদের কর্মী। মাহমুদুর রহমান আখতারুজ্জামানের প্যানেলের সে হইল মেম্বার, এবং মুস্তাকটা প্রথম কমিটি যেটা ছিল সেটা একসাথে ইলেকশন করছে, মান্না আক্তার দ্বিতীয়বার আলাদা করছে। আমার কথাটা হইতেছে, উনি হলেন বিদেশি নাগরিক, 11 জন বিদেশি নাগরিকের নেতৃত্বে, সভাপতিত্বে কোনো ধরনের কোন সংযোজন আমি মানি না। আমার এই প্রশ্ন করেন না। এতে যদি সারা বাংলাদেশ আমাকে ধরে ফাঁসি দিয়া দেয়, আমি কোনো বিদেশি লোকের হাতে আমার সংবিধানের পরিবর্তন মানি না। এই কমিটিগুলা খুব চক্রান্তমূলক ভাবে ইউনূস সাহেব বা ইউনূস সরকার নিজে করছে, এই প্রত্যেকটা কমিটি। এবং এদের মূল বিষয় হইল
ক্ষমতাকে প্রলম্বিত করে গণতন্ত্রকে হত্যা করে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে বাংলাদেশকে যুক্ত করে আমার দেশটাকে নতুন করে আবার 30 বছরের জন্য দিয়াগো গার্সিয়া এবং ফিলিপাইন বানানোর চেষ্টা করা হচ্ছে, বা বিদেশের কাছে বন্ধক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কাজে আমি এগুলো হবে না কিছু। এই দেশে দুইটা শব্দ খুব আনপপুলার হবে, একটা হলো সংস্কার আর একটা হলো সমন্বয়। এই দুইটা শব্দ খুব আনপপুলার হবে। মুস্তাক যাই হোক, মুস্তাকের মতো করে বলতে পারে, যাই হোক, কিন্তু আমি মনে করি ইয়েস, প্রধানমন্ত্রীর যে অ্যাবসলিউট ক্ষমতা আছে সেই ক্ষমতার পরিবর্তন হওয়া দরকার। এটা মনে করি, আমি নিজেই মনে করি। আমি মনে করি একজনের 3টা ক্ষমতা থাকার একটা দেশে দরকার নেই, এটা মনে করি। কথাগুলো খুব বোঝার চেষ্টা করে, কিন্তু এইটা আমার কাছে আইসা নেপালের, ইন্ডিয়ার বা ভুটানের বা শ্রীলঙ্কার একজন নাগরিক লিখে দিয়ে যাবে, ওইটা আমি সময় দেশে বহুত মানুষ আছে লেখবার।